আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ১৭ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এটা দেখে নীরা আরও রেগে যায়। নীরা উঠে আমার কাছে এসে দাঁড়ায়। আমি এক নজর দেখে আবার চোখ বন্ধ করে নিই। জানি না নীরার কি হলো। হঠাৎ নীরা আমার উপর উঠে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আমি নীরার এমন এক একটা আচরণে পুরোই বেহুশ। নীরা আমাকে জোকের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, কিন্তু আমি নীরাকে ধরি না। আমি নীরাকে জড়িয়ে না ধরায় নীরার একটু অভিমান হয়, তাই সে আমার উপর থেকে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম নীরা অভিমান করে উঠে গেছে। আমি নীরাকে কিছু বলতে চাইছি না। আমি নীরাকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু কষ্ট নয়। ওকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তাই চুপ করে নীরার পাশে গিয়ে দাঁড়ালাম। দেখি নীরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে আমার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। আমি নীরার চোখ মুছে দেই। নীরা বলে, আমি পুরনো হয়ে গেছি, তাই না? এখন আর আমাকে ভালো লাগে না। তার জন্যই তো এখন অন্য কেউ আপনার জানু হয়ে গেছে। নীরার কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। নীরার দু বাহু শক্ত করে চেপে ধরে বললাম, তুই কোনো ঘরের কাপড় বা ঘরের বস্তু না যে পুরাতন হয়ে যাবি। অসংখ্যবার বলেছি ভালোবাসি তোকে আমি, আর কখনো বলবো না আমি তোকে ভালোবাসি। ভালোবাসার অধিকারও কখনো চাইতে আসবো না। আমি আর জ্বালাবো না তোকে, কিন্তু তোকে আমার কাছেই থাকতে হবে। নীরা বলে, আমি বললাম, চুপ, একদম চুপ। এই বলে নীরাকে হালকা ধাক্কা দিয়ে রুমে চলে যাই। আবার এসে নীরাকে কোলে তুলে নেই। আমি বললাম, ঘুম আসছে না, আমি ঘুমাবো। নীরা বলে, আপনি না বললেন আমার কাছে আসবেন না, আর আপনি ঘুমাবেন, তো আমি কি করব? আমি বললাম, আমি কাছে আসবো না বলেছি তো, ১০০ বার আসবো, ১০০০ বার আসবো, কারণ বউ তুমি আমার, যা ইচ্ছে তাই করব, তুমি বলার কে? নীরা বলে, এত কষ্ট দিই আমি আপনাকে, তারপরও কেন আমাকে এত ভালোবাসেন? আমি বললাম, তুমি ভালোবেসে আমাকে কষ্ট দাও, তাই তোমাকে আমি এত ভালোবাসি। একটা কথা বলি নির্পাকি? নীরা বলে, আমি বললাম, অনেক ভালোবাসি গো তোমাকে। তুমি ছাড়া আমি আর কাউকে আমার সাথে ভাবতেও পারি না। আর তুমি কি করে আমাকে অন্য কারোর সাথে জড়িয়ে দাও, বলো কি করে? নীরা বলে, আমি তো মজা করছিলাম। আমি বললাম, মজা করো আর যাই করো, কখনো এমন কথা আর মুখে আনবে না। তুমি জানো না তুমি ছাড়া আমার কি অবস্থা হবে। নীরা বলে, সরি। আমি বললাম, এভাবে কখনো সরি বলবে না আমাকে। নীরা বলে, কতক্ষণ আমাকে এভাবে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবেন? আমি বললাম, যতদিন বেঁচে আছি। নীরার মুখ নিমেষেই মলিন হয়ে যায় আমার কথা শুনে। আমি বললাম, আমি মরে গেলে তুমি তো বেঁচে যাবে, আমার মতো করে কেউ তোমাকে এভাবে কষ্ট দেবে না। শোনো নির্পাখি, আমার যদি কখনো কিছু হয়ে যায়, তুমি সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করে নিও, যে তোমাকে খুব ভালোবাসবে, আর তুমিও তাকে অনেক ভালোবেসো। আমাকে তো আর ভালোবাসা যায় না, তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। নীরা চুপ হয়ে আমার কথা শুনছে। আমি বললাম, নির্পাখি? নীরা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ভালোবাসি নির্পাখি। আমার কথা শোনার সাথে সাথে নীরা আমার দু গালে হাত দিয়ে আমার ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। নীরা আমাকে ছাড়তেই চাইছে না। আমি জোর করে নীরা থেকে নিজেকে ছাড়িয়ে নেই। তারপর নীরাকে বিছানায় বসিয়ে দিয়ে অপর পাশে টান হয়ে শুয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকি। আমি বললাম, জান পাখি? নীরা চুপ করে আছে অন্যদিকে ফিরে। বেশ কিছুক্ষণ পর নীরা বলে, আই লাভ ইউ। কিন্তু আমার কোনো সাড়া পায় না, তাই নীরা পিছন ঘুরে তাকিয়ে দেখে আমি নেই। তখনই আমি ওয়াশরুম থেকে বের হই। আমি বললাম, কি খুঁজছো নির্পাখি? নীরা বলে, আপনি তো এখানে ছিলেন, ওয়াশরুমে কখন গেলেন? আমি বললাম, ও মা, তোমার সামনে দিয়ে গেলাম। নীরা বলে, ও, আমি খেয়াল করিনি। আমার একটা কথা তাহলে আপনি শুনতে পাননি, তাই না? আমি বললাম, না তো, কেন, কিছু বলেছিলে? নীরা মনে মনে বলে, যা বললাম শুনেননি তো এখন আর কি বলবো। এই ভেবে বলে, না কিছু না। আমি বললাম, আচ্ছা চলো ঘুমাবো, কাল এমনিও আমার ঘুম হয়নি। নীরা বলে, ঘুমান আপনি, আমি কি করব? আমি কোনো কথা না বলে নীরাকে টেনে বিছানায় শুইয়ে দিয়ে নীরার হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ি। নীরা বলে, বাচ্চারাও এমনভাবে ঘুমায় না। আমি বললাম, তো? নীরা বলে, তো মানে কি? আমি বললাম, শোনো নির্পাখি, তোমার ভালো লাগুক আর নাই লাগুক, আমি এভাবেই ঘুমাবো, আর তোমাকে এভাবেই আমাকে জড়িয়ে রাখতে হবে। সে কি, জড়িয়ে ধরছো না কেন? তাড়াতাড়ি ধরো। নীরা আমাকে হালকা করে জড়িয়ে ধরে। আমি বললাম, এভাবে কেন? নীরা বলে, তো কিভাবে? আমি বললাম, শক্ত করে জড়িয়ে ধরো। এটা পারো না? শুধু পারো আমাকে কিভাবে কষ্ট দেবে, তাই না? আমার কথা শুনে নীরা এক পা আমার উপর তুলে দেয়। তারপর দু হাতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে। আমি কিন্তু ঠিকই বুঝি, ভালোবাসা না থাকলে কেউ এভাবে কাউকে জড়িয়ে ধরতে পারে না। আমি বললাম, জান পাখি? নীরা বলে, চুপচাপ ঘুমান। আমি বললাম, আই লাভ ইউ। নীরা কোনো কথা বলে না, কিন্তু তার হাতের বাঁধন আস্তে আস্তে শক্ত হতে থাকে। আমি ক্রমশ তার বাহু বন্ধনে আবদ্ধ হচ্ছি। এদিকে আমি নীরার পুরো পিঠে হাত বুলাচ্ছি, বুকের মাঝে ছোট ছোট করে কিস করছি। নীরা আমার চুল টেনে মাথা উঁচু করে আমার ঠোঁটে কিস করে, আমার পুরো মুখে ভালোবাসার ছোঁয়া ভরিয়ে দেয়। এদিকে আমি থাকতে না পেরে নীরা শাড়ি খুলতে শুরু করেছি। একসময় নীরার ব্লাউজ খুলে ঠিক আগের মতো উন্মুক্ত করে দেই। তারপর নিজের চাহিদা অনুযায়ী ভালোবাসতে থাকি। একসময় দুজন ক্লান্ত হয়ে বিছানায় এলিয়ে পড়ি। নীরা হাঁপাতে হাঁপাতে বলে, এটা কি হলো? জড়িয়ে ধরেছি বলে এসব করতে হবে? আমি বললাম, এতে আমার কোনো দোষ নেই, তুমি তো আমাকে আকৃষ্ট করলে নিজের প্রতি। নীরা বলে, বারবার কাজটা কিন্তু ভালো করছেন না। আমি আর কথা না বাড়িয়ে নীরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম, কিন্তু নীরার চোখে ঘুম নেই। সে কি করে বলবে আমাকে ভালোবাসার কথা? ওর মনে না জানা ভয়। আমি যদি বিশ্বাস না করি ওর কথা, তাহলে? এসব ভাবতে ভাবতে নীরাও একসময় ঘুমিয়ে পড়ে। সকালে আমি উঠে নীরার কপালে ভালোবাসার পরশ দিয়ে বিছানা থেকে উঠে পড়ি।
একটু পরে নীরা খুব হাসাহাসি শব্দ শুনতে পায়। ঘুম থেকে উঠে দেখে আমি মনিরার হাত ধরে বসে হাসাহাসি করছি। এটা দেখে নীরার মাথায় বাজ পড়লো। নীরা বলে, আপনি কি করছেন এটা? আমি বললাম, দেখতে পারছো না কি করছি? নীরা বলে, আপনি ওর হাত ধরেছেন কেন? ছাড়েন ওর হাত। তারপর মনিরাকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানে এসেছো কার অনুমতি নিয়ে? বেরিয়ে যাও আমার বাসা থেকে। মনিরা বলে, মীর আমাকে ভালোবাসে তাই আমাকে নিয়ে এসেছে। নীরা বলে, এটা হতে পারে না, আপনি ওকে ভালোবাসতে পারেন না, আপনি শুধু আমাকে ভালোবাসেন তাই না? বলেন ওকে। আমি বললাম, আমি মনিরাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না। নীরা বলে, আপনি মিথ্যে বলছেন। আমি বললাম, মিথ্যে না, আমি সত্যি বলছি। নীরা বলে, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না, আপনি একবার বলুন আমাকে ভালোবাসেন। আমি বললাম, না বাসি না। নীরা বলে, প্লিজ এমন কথা বলবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমি বললাম, অনেক দেরি করে ফেলেছো তুমি। মনিরা বলে, চলো মীর আমরা যাই। আমি বললাম, চলো। নীরা বলে, না আপনি যাবেন না, প্লিজ যাবেন না, দাঁড়ান। আমি নীরার কোনো কথা না শুনে মনিরার হাত ধরে অন্ধকারে মিলিয়ে যাই। নীরা বলে, প্লিজ মিরাজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ মিরাজ প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, অনেক ভালোবাসি তোমাকে আমি। এরই মধ্যে তিশা রুমে এসে বলে, ভাবি এই ভাবি। নীরা লাফিয়ে উঠে বলে, হ্যাঁ। তিশা বলে, কি হয়েছে, কাঁদছো কেন? নীরা বলে, মিরাজ আমাকে ছেড়ে চলে গেছে। তিশা বলে, কি হয়েছে তোমার? ঘুমের ঘরে কি সব বলছো? কই গেছে ভাই? ভাইকে তো অফিসে যেতে দেখলাম। নীরা ভালোভাবে চারিদিক তাকিয়ে বুঝতে পারলো ও এতক্ষণ স্বপ্ন দেখছিল। নীরা বলে, না মানে স্বপ্ন দেখছিলাম। তিশা বলে, তার স্বপ্নে ভালোবাসি না বলে সামনাসামনি বললেই তো পারো। নীরা বলে, বলতেই তো চাই, কিন্তু তোমার ভাইয়ের সামনে গেলে গলা শুকিয়ে যায়। তিশা বলে, এমন করলে কিভাবে হবে? যাই হোক, আমি কলেজে যাচ্ছি, তুমি উঠে খেয়ে নিও, বাই। নীরা বলে, ঠিক আছে বাই। তিশা চলে গেলে নীরা বসে বসে ভাবতে শুরু করে, আজ এমন স্বপ্ন দেখলাম কেন? সত্যি কি মিরাজ আমাকে ছেড়ে চলে যাবে? না না, ও কখনো আমাকে ছেড়ে যাবে না। আমাকেও খুব ভালোবাসে, খুব। ভাগ্য করে আমি ওকে পেয়েছি, কোনো মূল্যেই আমি ওকে হারিয়ে ফেলতে পারবো না। যেমন করেই আমাদের বিয়েটা হোক না কেন। ওর উদ্দেশ্য খারাপ ছিল না, শুধু আমাকে নিজের সাথে রাখাটাই ওর উদ্দেশ্য ছিল। আমি না চাইতেও ওর ভালোবাসা জালে আটকে গেছি। ভালোবাসি আমি ওকে, অনেক ভালোবাসি। হ্যাঁ, ওই গুন্ডাটাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি আর মনের কথা আটকিয়ে রাখবো না, আমি ওকে বলে দেব আমার মনের কথা। তোমাকে আমি হারাতে দেব না মিরাজ। সারাদিন কাজের চাপে আমি নীরাকে ফোন দিতে পারিনি। বিকেলবেলা নীরা ফোন হাতে নিয়ে ছাদে গিয়ে দোলনা বসে দুলতে থাকে। এরই মধ্যে আমার ফোন আসে। নীরা ফোন রিসিভ করে বলে, বলুন। আমি বললাম, নীর পাখি কি করছো? নীরা বলে, তেমন কিছু না, ছাদে বসে আছি। আমি বললাম, জান পাখি দুপুরে খেয়েছো তো? নীরা বলে, আপনি খেয়েছেন? আমি বললাম, আমার পাখিটাকে ছাড়া আমি কিভাবে খাই বলো? নীরা বলে, এটা ঠিক না, না খেয়ে আছেন কেন? আমি বললাম, তুমি না খেয়ে আছো কেন? নীরা বলে, কই আমি খেয়েছি তো। আমি বললাম, একদম মিথ্যে কথা বলবে না নীর পাখি, আমি জানি। তাড়াতাড়ি আসছি আমি, আজ আমাকে খাইয়ে দেবে, ঠিক আছে? নীরা বলে, ঠিক আছে। আমি বললাম, নীর পাখি? নীরা বলে, হ্যাঁ। আমি বললাম, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? নীরা চুপ করে আছে, কেন জানি না সে চিৎকার করে বলতে পারছে না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আমিও যে তোমাকে ভালোবাসি। আমি বললাম, মিস ইউ জান পাখি, আই লাভ ইউ। এই বলে ফোন কেটে দিলাম। ফোন কাটার পর নীরা বলে, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। এমন সময় আননোন নাম্বার থেকে একটা কল আসে। নীরা ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে বলে, এত জলদি আমাকে ভুলে গেলে কি করে চলবে? নীরা অবাক হয়ে বলে, মনিরা? মনিরা বলে, বাহ বাহ, আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ। নীরা বলে, হেয়ালি না করে কেন ফোন দিয়েছো সেটা বলো। মনিরা বলে, আরে এত তারা কিসের? নীরা বলে, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। মনিরা হো হো করে হেসে বলে, তাই তো? কেমন কাটছে তোমাদের সংসার? খুব সুখে আছো তাই না? আমার মিরাজকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে। নীরা বলে, তোমাদের মতো মেয়েরা একটা কাজই করতে পারে, অন্যের বরকে নিজের বলে দাবি করতে। মিরাজ কোনোদিনও তোমার ছিল না, ও শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকে। খবরদার যদি মিরাজের দিকে চোখ তুলে তাকিয়েছ তো। মনিরা বলে, আমি বেঁচে থাকতে তোমাদের এই ভালোবাসা কোনোদিনও টিকতে দেব না। নীরা, মিরাজ শুধু আমার, আমি ওকে তোমার কাছে থাকতে দেব না। নীরা বলে, তুই কে রে মিরাজের কাছ থেকে আমাকে দূরে সরানোর? ভালোবাসি আমি ওকে, বেঁচে থাকতে আমাদের তুই আলাদা করতে পারবি না, চেষ্টা করে দেখে নে। মনিরা বলে, ঠিক আছে, তাহলে তোমার চাওয়াটাই পূরণ হোক। নীরা বলে, কি বলতে চাচ্ছ তুমি? মনিরা বলে, কিছু বলতে নয়, যা হবার করে দেখাবো। একটা কথা মনে রেখো, মিরাজ আমার না হলে তোমারও হতে দেব না। নীরা বলে, হ্যালো হ্যালো। মনিরা কল কেটে দেয়। নীরা আমাকে নিয়ে টেনশনে পড়ে যায়, তাই আমাকে বারবার ফোন দেয়, কিন্তু আমি ফোন রিসিভ করি না। নীরা এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অফিসে গিয়ে দৌড়ে আমার কেবিনে যায়, গিয়ে দেখে আমি নেই। রিসেপশনে গিয়ে জানতে পারে আমি কোনো মিটিংয়ে রেস্তোরাঁতে গিয়েছি। নীরা ড্রাইভারকে নিয়ে আবার বেরিয়ে পড়ে। রেস্তোরাঁর সামনে এসে নীরা গাড়ি থেকে নেমে পড়ে। ততক্ষণে আমি মিটিং কমপ্লিট করে রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছি। তখনই নীরা আমাকে দেখতে পায়। আমি কথা বলতে বলতে রাস্তার একদম পাশে চলে আসি, আর অপর পাশ থেকে একটা ট্রাক আমার দিকে এগিয়ে আসছে। এটা দেখে নীরা দৌড়ে আমার কাছে আসছে আর আমার নাম ধরে ডেকে বলছে, মিরাজ সরে যাও, মিরাজ সরে যাও। আমি পিছন ঘুরে তাকাতেই নীরা আমাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয়। ব্যাপারটা কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। নীরা হঠাৎ এখানে কেন, আর আমাকেই বা ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? আমি তাড়াতাড়ি উঠে দেখি নীরা রাস্তায় পড়ে আছে।
কিন্তু একই ওর শরীর রক্তে ভিজে যাচ্ছে কেন? আমি দৌড়ে নীরার কাছে যাই। ততক্ষণে আমি ব্যাপারটা পুরোপুরি বুঝে যাই আসলে কি ঘটেছে। নীরার এই অবস্থা দেখে আমার আসমান জমিন এক হয়ে গেল। আমার পরাণ পাখিটাই যেন এখন ফ্রুত করে উড়ে যাবে। আমি নীরের মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকি, কেউ অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ, আমার নীর পাখিটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এটা তুমি কি করলে নীর পাখি? এটা তুমি কি করলে? আমাকে বাঁচাতে কেন তুমি নিজের এত বড় ঝুঁকি নিলে? নীর, এই নীর, এই নীর পাখি, কথা বলো না জান পাখি, কথা বলো। এই এই নীর পাখি, কথা বলো না। তুমি জানো না আমি তোমার কথা না শুনলে থাকতে পারি না? আমার সাথে এটা কেন করলে? কেন? আমি তোমাকে এভাবে দেখতে পারছি না। আমার ঝাঁকুনিতে নীরা হঠাৎ জোরে শ্বাস নিয়ে আমার হাত চেপে ধরে। নীরা বলে, আপনি ঠিক আছেন তো? আমি বললাম, এই মেয়ে কি ভাবো নিজেকে? হ্যাঁ কি ভাবো? কেন এটা করলে কেন? নীরা বলে, আপনার যদি কিছু হয়ে যেত? আমি বললাম, তো হলে হতো, তোমাকে এখানে আসতে বলেছে কে? হ্যাঁ তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? কেন এটা করলে কেন? নীরা বলে, কাঁদলে কিন্তু আপনাকে মোটেই ভালো দেখায় না। আমি বললাম, তোমার কিচ্ছু হবে না নীর পাখি, এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাব। নীরা বলে, আমি কোথাও যাব না, আমাকে এভাবে জড়িয়ে রাখুন প্লিজ, আপনাকে অনেক কথা বলার আছে। আমি বললাম, সব কথা পরে হবে জান পাখি, আগে হসপিটালে যাওয়া জরুরি, তুমি বুঝতেছো না কেন? নীরা বলে, পরে যদি আর বলতে না পারি আমাকে একটু জড়িয়ে ধরুন না প্লিজ। আমি বললাম, তোমার কিচ্ছু হবে না নীর পাখি, আমি আছি তো, তোমার কিচ্ছু হতে দেব না আমি। নীরা বলে, অবুঝের মতো কথা বলবেন না, একটা কথা বলি। আমি কান্না করতে করতে বললাম, নীরা বলে, আগে কান্না করা বন্ধ করুন। আমি বললাম, আমাকে তুমি সারা জীবন কষ্ট দিয়ে যাবে? নীরা বলে, বেশি সময় নেই আমার কাছে, যদি আর চেন না পাই। আমি বললাম, একদম বাজে কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না। নীরা বলে, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরুন না। আমি নীরাকে এমনভাবে জড়িয়ে ধরি যেন বুকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। নীরা বলে, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি কি বলবো নীরার কথায় ভেবে পাচ্ছি না। এতদিন যে কথা শোনার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম, আজ সেই কথাটা এমন সময় বলছে। আমি নীরাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে থাকি। নীরা বলে, অনেক দিন বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি, ভেবেছিলাম আপনাকে সারপ্রাইজ দেব, কিন্তু সেটা আমার কপালে নেই। কি করি বলুন? এখন যদি না বলি হয়তো কোনোদিনও বলতে পারবো না। আমি বললাম, এমন কথা আর বলো না তুমি, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাব। নীরা বলে, আরেকটু থাকি না প্লিজ এভাবে, যদি আর থাকতে না পারি তাহলে? আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক, নিজের চাইতেও বেশি, তাই তো আপনাকে ছেড়ে থাকতে পারি না। আপনার জোর করে নেওয়া ভালোবাসা, কথা কথায় ভালোবাসি বলা, যখন তখন কোলে তুলে নেওয়া, আর আপনার। আমি বললাম, নীর পাখি তোমার দোহাই লাগে, কথা বলো না, ডাক্তারের কাছে চলো। নীরা বলে, আমায় ভুলে যাবেন না তো? আমি বললাম, রক্তে মিশে আছো তুমি, তোমাকে ভুলবো কি করে? নীরা বলে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করবেন, নিজের শরীরের যত্ন নেবেন, কারোর সাথে ঝগড়া মারামারি করবেন না, মামনির কথা মতো চলবেন। আর আর আমাকে। আমি বললাম, আমার শুধু তোমাকে চাই নীর পাখি, শুধু তোমাকে, এত নিষ্ঠুর হইও না তুমি, তোমাকে আমার দরকার। এদিকে আমাদের কথায় আর অবস্থা দেখে রাস্তায় বড়সড় জ্যাম হয়ে গেছে, সবাই কান্না করছে আমার কান্না দেখে। নীরা বলে, একটা কথা রাখবেন আমার? আমি বললাম, নীর পাখি বলো। নীরা বলে, আমাকে একটু আদর করে দেবেন? আমি নীরার কথা শুনে নীরার কপাল একটা চুমো দেই। নীরার পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে, সাথে আমার শার্টও রক্তে ভিজে গেছে। আমি বললাম, নীর পাখি আমাকে এভাবে কষ্ট দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কেন এটা করলে নীর পাখি? তুমি না আমাকে বললে আজ তুমি আমাকে খাইয়ে দেবে? আমার কথা শেষ হতেই নীরা চোখ বন্ধ করে নেয়, দেহের ভার ছেড়ে দেয় আমার উপর। আমি বললাম, নীর পাখি, এই নীর পাখি, তুই এটা করতে পারিস না, কথা বল, দোহাই লাগে তোর, কথা বল, আমাকে ছেড়ে যেতে পারিস না তুই। নীর, এই নীর, কথা বল, আমার জান তুই নিয়ে নিলি, আমি বাঁচবো কি করে বল? এদিকে ভিড় দেখে আমার বাবা বেরিয়ে আসে। বাবা বলে, মিরাজ কি হয়েছে? আমি বললাম, বাবা আমার আমার নীর পাখিকে দেখো না। বাবা বলে, এখনো বসে আছিস কেন, তাড়াতাড়ি ওঠ, হসপিটালে নিতে হবে। নীরাকে গাড়িতে ওঠানো হলো, আমি নীরাকে কোলে নিয়ে বসে আছি। আমি বললাম, ও বাবা, নীর কথা বলছে না কেন? ওকে কথা বলতে বলো না, ও চুপ করে আছে কেন বলো তো? আমি ওকে এভাবে দেখতে পারছি না, কথা বলতে বলো না তুমি ওকে। বাবা বলে, আল্লাহ আমার মেয়েটাকে বাঁচাও তুমি, সব ঠিক হয়ে যাবে বাবা। এই বলে আমাকে সান্ত্বনা দেয় বাবা। কিন্তু আমি কি করে শান্ত হই, আমার জীবনটাই যে চলে যাচ্ছে, আমি বাঁচবো কি নিয়ে? হসপিটালে প্রবেশ করার পর নীরাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। আমি চুপ করে বসে আছি, কোনো কথা বলছি না। নীরার ওরকম অবস্থা দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। পৃথিবীর সব ভালোবাসার মানুষগুলোই তার প্রিয় মানুষের এই অবস্থা দেখলে ঠিক থাকতে পারবে না। একটু পর ডাক্তার আমাকে কেবিনে ডেকে নিয়ে গেল। ডাক্তার বলে, সরি মিরাজ। এটা শুনে আমি ধপ করে মেঝেতে বসে পড়ি। ডাক্তার বলে, নিজেকে সামলাও মিরাজ, এই অবস্থায় নিজেকে শক্ত রাখতে হবে। আমি বললাম, আমার নীর? ডাক্তার বলে, ওনার অবস্থা খুবই খারাপ, অনেক চেষ্টা করেও আমরা কিছু করতে পারলাম না, এখন সব আল্লাহর উপর। ওনার অবস্থার কোনো উন্নতি দেখছি না, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। ডাক্তারের কথা শুনেই আমি চট করে উঠে ডাক্তারের কলার চেপে ধরি। আমি বললাম, একদম বাজে কথা বলবেন না, আমার নীরের কিচ্ছু হবে না। ডাক্তার বলে, মিরাজ এখন পাগলামো করার সময় না, ভিতরে যান, আপনার ওয়াইফ কিছু বলতে চাচ্ছে আপনাকে, আর সামলান নিজেকে প্লিজ। আমি দৌড়ে নীরার কাছে চলে যাই। কেবিনে ঢোকার আগে চোখ মুখ ভালো করে মুছে নিয়ে কেবিনে ঢুকি। আমি কাপা কাপা পায়ে নীরের কাছে এগিয়ে যাই। নীরা আমাকে দেখে ইশারাতে কাছে ডাকে।
আমি ধপ করে নীরার বেডের পাশে হাঁটু গেড়ে বসে পড়ি। নীরা কাঁপা কাঁপা হাতে মুখের অক্সিজেন মাস্ক খুলে নেয়। আমি বললাম, পাগল হলে এটা খুলছো কেন? নীরা বলে, প্লিজ। আমি বললাম, তোমার কিচ্ছু হবে না জান, আমি কিচ্ছু হতে দেব না তোমার, আমি কাউকে ছাড়বো না। আমার কলিজায় যে হাত দিয়েছে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। নীরা বলে, আমার এই অবস্থার জন্য মনিরা দায়ী। আমি বললাম, হোয়াট? নীরা বলে, ও আজ আপনাকে মারতে চেয়েছিল। আমি বললাম, আজকেই মনিরার শেষ দিন, ওকে আমি আজ। নীরা বলে, আমার কসম লাগে আপনি নিজে কিছু করবেন না, আমি চাই ওকে পুলিশের কাছে তুলে দিতে। আর আমি বললাম, নীরপাখি তুমি কথা বলো না জান, তোমার সব কথা আমি শুনবো, তুমি যা বলবে আমি তাই করবো জান পাখি। আমার তোমাকে চাই, আমার শুধু আমার নীর পাখিটাকে চাই। নীরা বলে, আপনি জানেন না ফুপি আর মনিরা আমার সংসারটা ভেঙে দেবে, আপনি আমার সংসারটা বাঁচান। ফুপি আপনার সব সম্পত্তি নিজের নামে করে নিতে চায়। অনেকবার বলার চেষ্টা করেছে আপনাকে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না জেনে কিচ্ছু বলিনি। আমি সত্যি বলছি, আপনি কথা দিন ওদের শাস্তি দেবেন, যার জন্য আমি আজ আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আমি বললাম, এমন কথা বলো না নীরপাখি, তোমাকে আমি নিজের চাইতেও বেশি বিশ্বাস করি। আমাকে একবার বলে দেখতে, তাহলে আজ আমাকে এতটা কষ্ট পেতে হতো না, তোমার কিচ্ছু হবে না। নীরা বলে, আপনি আমাকে কথা দিন আপনি ওদের শাস্তির ব্যবস্থা করবেন, কিন্তু নিজে কোনো অপরাধ করবেন না। আমি বললাম, কথা দিলাম নীরপাখি। আমি নীরার হাত দুটো মুঠো করে ধরি। ঠিক তখনই নীরার হাত ধপ করে আমার হাত থেকে পড়ে যায়। আমি নীর বলে চিৎকার করে সেই যে জ্ঞান হারিয়েছি, সেই জ্ঞান ফিরল 7 দিন পর, তাও অনেক ডাক্তার কবিরাজ করে। এক প্রকার নিজেকে ঘরবন্দি করে রেখেছি আমি। আমার কাছে এই দুনিয়া মরে গেছে। সরি থোক্কো, দুনিয়া মরেনি, বাট দুনিয়ার কাছে আমি মরে গেছি। এভাবে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। এমনই একদিন আমি রুমে একা একা বসে আছি। এমন সময় মা এসে বলে, কি রে বাবা, এভাবে আর কদিন নিজেকে ঘরে আটকিয়ে রাখবি? আল্লাহর উপর তো আমাদের কারোর হাত নেই। নীরা মারা যাবার পর 7 দিন তোর কোনো জ্ঞান ছিল না। আল্লাহর দোয়ায় অনেক কষ্টে ডাক্তাররা অনেক চেষ্টা করে তোর জ্ঞান ফিরিয়েছে, তোকে আমার কোলে তুলে দিয়েছে। আর নিজেকে কষ্ট দিস না বাবা, নীরা থাকলে কখনো তোকে এভাবে থাকতে দিত বল? ও কখনো এটা চাইতো না। তুই এবার। মায়ের কথা শেষ হতে দিলাম না, আমি চট করে বললাম, আমি মনিরাকে বিয়ে করব মামনি। আমার কথা শুনে যেন মা আসমান থেকে পড়ল, বিস্ময়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার মুখের কথাটা যেন তিনি বিশ্বাস করতে পারছেন না। মা অবাক হয়ে বলে, কি পাগল হলি তুই? কি যাতা বলছিস? আমি বললাম, আমি আমার নির্বাকীকে দেওয়া কথা রাখতে চাই, প্লিজ কোনো কথা বলো না, আমি যা করতে চাই করতে দাও। মা বলে, আমার বলার কিছু নেই, যা ভালো লাগে কর। এই বলে মা বের হয়ে যায় রুম থেকে। আমি আর দেরি না করে মনিরাকে কল দেই। আমি বললাম, ফুপিকে নিয়ে আমাদের বাসায় আসতে পারবি? তোদের খুব দরকার আমার আর কেউ রইল না, তোরা ছাড়া কে আছে আমার বল? আমি অপেক্ষা করছি তোদের জন্য, এই বলে ফোন রেখে দেই। আমার ফোন পেয়ে মনির আর দেরি করলো না, মাকে নিয়ে সোজা আমার বাড়িতে হাজির। আমি ফুপিকে দেখে কান্না করে দেই, তারপর দৌড়ে গিয়ে ফুপিকে জড়িয়ে ধরি। আমি বললাম, ফুপি আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে সেদিন অমন করাটা আমার ঠিক হয়নি। কে আছে বলো তুমি ছাড়া আমার তো আর কেউ রইল না। ফুপি বলে, কাঁদিস না বাবা, আমাদের খুব খারাপ লাগছে নীরা মারা যাওয়ার কথা শুনে। তুই কখনো নিজেকে একা মনে করবি না, আমি আছি, মনিরা আছে, আমরা কখনো তোকে নীরার কথা মনে আনতে দেব না। মা এসব দেখে রুমে চলে যায়, কারণ তিনি এটা কোনোদিনও আশা করেননি আমি যে এত তাড়াতাড়ি নীরাকে ভুলে যাব। এটা যেন মা কোনোভাবেই মানতে পারছে না। মনিরা বলে, আমি আছি তো। মনিরার কথা শুনে হঠাৎ আমি বললাম, আমাকে বিয়ে করবি? মনিরা লাফিয়ে উঠে আমার কথা শুনে, চোখ দুটো ছানা ভরা হয়ে যায়। মুখের ভাব এমন যে মনে হচ্ছে যেন সারা বিশ্ব জয় করে ফেলেছে। মনিরা বিস্ফারিত কণ্ঠে বলে, তুই আমাকে বিয়ে করবি? আমি বললাম, হ্যাঁ। মনিরা বলে, হ্যাঁ আমি তোকে বিয়ে করব। আমি জানতাম তুই একদিন ঠিক আমার কাছে ফিরে আসবি। তুই কখনো নীরার ছিলি না, তুই তো শুধু আমার মিরাজ। আমি বললাম, আগামী পরশু আমাদের বিয়ে, খুব ধুমধাম করে হবে, তোর মনের মতো করে। এটা শুনে মনিরা খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। আমিও মনিরাকে হালকা জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে রুমে চলে যাই। তারপর ওরাও নিজেদের নির্ধারিত রুমে চলে যায়। রুমে গিয়ে মনিরা ওর মাকে জড়িয়ে ধরে বলে, মা আমি ভাবতেও পারিনি মীর আমাকে বিয়ের কথা বলবে। মীর আমাকে বিয়ে করবে মা, মীর আমাকে বিয়ে করবে, আমার স্বপ্নটা সত্যি হবে, আর তোমারটাও। মনিরের কথা শেষ হতে হঠাৎ ফুপি যা বলল তা শুনে মনিরাও অবাক হয়ে যায়, কারণ সে এই ব্যাপারে কিচ্ছুই জানতো না, ভাবতে পারেনি এমন একটা ঘটনা ওর মা করেছে। কেন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। লাস্ট পর্ব পেয়ে যাবেন আগামী পর্বে। গল্পের মধ্যে টুইস্ট আছে, সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।